আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। থাম্বনেল এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই চিন্তা করছেন যে হঠাৎ করে আমি এটা কি বললাম, যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারদের পরিবার, শুধুমাত্র হাইকমিশনার নয়, হাইকমিশনার সহ যারা আছেন, মানে হচ্ছে ছোট বড় সমস্ত কর্মকর্তা কর্মচারীদের পরিবারের লোকজনকে আগামী 72 ঘন্টার ভিতরে ভারত সরকার ভারতে প্রবেশ করার জন্য বা চলে যাওয়ার জন্য নির্দেশনা জারি করে দিচ্ছেন। এবং নির্দেশনাটা জারি করেছেন 20 তারিখ বাংলাদেশ সময় রাত 11:30টায়, যার কারণে আপনার সাথে সাথে সকলে না জানলেও 21 তারিখ ভোরবেলা 7টার পর থেকে যখনই পত্রিকাগুলো পাবেন তখনই হয়তো বুঝে যাবেন যে কাহিনী এটা ঘটে গেছে। এবং আপনারা জানেন যে গত 3-4 দিন আগে সারা কুক, ব্রিটিশ অ্যাম্বাসেডার, যিনি বাংলাদেশে নিযুক্ত, তিনি তারেক জিয়ার সাথে দেখা করেছিলেন এবং তারেক জিয়ার সাথে দেখা করে রাতেই দিল্লি চলে গিয়েছিলেন। এবং দিল্লি গিয়ে উনি বিভিন্ন জনের সাথে কথা বলেছেন। এবং 21 তারিখ মানে আজ দুপুরে বা বিকাল বেলায় উনি কয়টার সময়, এটা সঠিক এখন নিউজটা জানা যায়নি, তবে একটা গোল টেবিল বৈঠক ডেকেছেন। সেখানে আমন্ত্রিত অতিথির মধ্যে বিভিন্ন দেশের কূটনীতিক ছাড়াও আছে বাংলাদেশে যেই সমস্ত লোকজন এর আগে বিভিন্ন কূটনীতিক বা এম্বাসিতে চাকরি করে গেছেন, কাজ করে গেছেন, তাদের সকলকে নিয়ে একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করেছেন এই ব্রিটিশ অ্যাম্বাসেডার সারা কুক। এবং সেটা সম্ভবত উনি করবেন হয়তো বা ব্রিটিশ অ্যাম্বাসি অফ দিল্লিতে অথবা কোনো 5 তারকা হোটেলে, জানি না কোথায় করবে। তবে উনি ওখানে সকলকে ডেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সে আলোচনার কি বের হয় সেটা হয়তো আমরা জানবো হয়তো রাতের ভেতরে। তবে এটা খুব অশনি সংকেত যে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার, অবশ্য উনি সবচেয়ে পুরনো বর্তমানে, তার মানে আমেরিকান রাষ্ট্রদূত মাত্র এসেছেন, উনি অনেক আগে থেকে কাজ করেন, উনি জানেন। এবং যেহেতু উনি দিল্লিতে গিয়ে গোল টেবিল বৈঠক, বাংলাদেশও কারণে দিল্লিতে গিয়ে গোল টেবিল বৈঠক করছে, মানে বিভিন্ন অ্যাম্বাসির যেসব কর্মকর্তা কর্মচারীরা আগে বাংলাদেশে কাজ করে তাদেরকে নিয়ে একটা বৈঠক করছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে। এই অবস্থায় হঠাৎ 11:30টায় ভারত সরকার ওনার এম্বাসিতে চাকরিরত যত কূটনীতিক এবং আপনার একদম কর্মচারী, সর্বোচ্চ হাই লেভেলের কূটনীতিক থেকে অফিসার কর্মচারী যারা পরিবার নিয়ে বাংলাদেশে বসবাস করে, যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনায় বিভিন্ন, কারণ ওনার পরিবার নিয়ে বসবাস করে, তাদের সকলের পরিবার, মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা, মানে যে যেভাবে আছেন সকলকে বলেছেন যে বাংলাদেশ থেকে আগামী 72 ঘন্টার ভিতরে বেরিয়ে চলে যাওয়ার জন্য, ইন্ডিয়াতে যাওয়ার জন্য। এবং এটা শুরু হবে সকাল থেকে। এবং এই নির্দেশনা অলরেডি জারি জারি করা হয়েছে, নির্দেশনার অলরেডি টুইট করা হয়ে গেছে, সারা ভারত সরকার জানে, ভারতের বিভিন্ন পত্রপত্রিকা অলরেডি নিউজ হয়ে গেছে, যদিও বাংলাদেশে এখনো হয়নি। বাংলাদেশে হয়তো আমরা সকালবেলা পেয়ে যেতে পারি এটা। এই পরিস্থিতি, কিন্তু এই পরিস্থিতি দেখেন পাকিস্তান এবং ইন্ডিয়াতে ভালো রেশারেশি, ওদের যুদ্ধ হয়ে গেছে অলরেডি 2-3টা, কিন্তু কখনো পাকিস্তান থেকে এভাবে অ্যাম্বাসেডার বা তার পরিবারকে ডাকানো হয়নি বা পরিবার নিয়ে যাওয়া হয়নি। এটাই প্রথম। এবং এটাই প্রথম ভারত সরকার সর্বপ্রথম তাদের যে এম্বাসি এবং এম্বাসির যেসব লোকজন আছে, অ্যাম্বাসেডার সহ এম্বাসির যেসব লোকজন আছে, তাদের পরিবারকে সর্বপ্রথম 72 ঘন্টার ভিতরে দেশে নিয়ে যাচ্ছে। ওনারা বলছেন যে হয়তো নির্বাচনকালীন সহিংসতা হতে পারে, ভারতীয় এম্বাসি আক্রমণ হতে পারে, ভারতীয় এম্বাসির চাকরিরত যেসব লোকজন আছে তাদের পরিবার যারা বাহিরে থাকে, আপনার বিভিন্ন অঞ্চলে থাকে, আমাদের ঢাকা, চিটাং, রাজশাহী, খুলনা বিভিন্ন শহরের মধ্যে থাকে, তাদের উপর একটা আক্রমণ হতে পারে, এমনকি হত্যাও করা হতে পারে। এই জন্য পরিবার সুরক্ষা আগে, যার কারণে তাদেরকে ডেকে নিয়েছেন। এবং যতটুকু এখন পর্যন্ত শুনতে পাচ্ছি যে ওনারা হয়তো কর্মচারীর সংখ্যা প্রায় 70% কমিয়ে 30% রেখে বাকি সব নিয়ে যাবেন, কারণ কখন কি হয় বলা যায় না। যেই পরিমাণ থাকবে বিভিন্ন ওনাদের কনসুলেটগুলোতে, সেগুলো হচ্ছে মানে একটা হেলিকপ্টারে যেমন 7-8 জন যে পরিমাণ উঠানো যায় ওই পরিমাণ ছাড়া বাকি সব উঠিয়ে নিয়ে যান, টোটাল খালি করে দিবেন ওনারা, এটা শোনা যাচ্ছে। তবে ওই যে পরিবার
এবং কর্মচারী কমানো, এটা কিন্তু 100% শিওর। পরিবারকে 72 ঘন্টার ভিতরে ভারত সরকার ভারতে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এখন আপনাদের কি মনে হয় যে ভারত সরকারকে আসলে ইলেকশনে মারামারি হবে বা ইন্ডিয়ান এম্বাসি পাঠানো এই জন্য, নাকি অন্য কোনো প্ল্যান আছে? দেখেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু এভাবে বিভিন্ন দেশ নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে কি হয় এটা আপনারা সবাই জানেন, আপনারা সবাই জানেন। সুতরাং বাকি খবরগুলো হয়তো সকাল হতে হতে আরও বের হবে, তখন আপনাদের বিস্তারিত আরও বলতে পারবো। তবে এই মুহূর্তের কথা হচ্ছে যে ভারত সরকারের অলরেডি নির্দেশনা, তার মানে খালি করো বাংলাদেশ। ভারতীয়রা বাংলাদেশ খালি করে দিচ্ছে খুব দ্রুত, 72 ঘন্টার ভিতরে। এর আগে আপনারা জানেন, এর আগে অনেক শিক্ষার্থী এবং প্রচুর পরিমাণের ইঞ্জিনিয়ার, ডাক্তার যারা ভারত থেকে বাংলাদেশে আসতেন, তাদের সকলকে নিয়ে গেছে এবং বলে দিচ্ছে যে যাতে আর বাংলাদেশে না যায় যতক্ষণ সরকার নির্দেশ না দেয়। আজকের নির্দেশনাটা হয়ে গেল এম্বাসি খালি করো। চলুন আমরা দেখি কি অবস্থা হয়। বাংলাদেশের বাঙ্গুরা যখন কলকাতা দখল করতে চায়, বাংলাদেশের বাঙ্গুরা যখন সেভেন সিস্টার খেয়ে ফেলতে চায়, দিল্লি গিলে ফেলতে চায়, পারমাণবিক বোমা গিলে খেয়ে ফেলতে চায়, ঠিক তখন দুবাই, ইউএই মানে দুবাই বা আবু ধাবির আরব আমিরাতের প্রধান ভারতের দিল্লিতে চলে আসে নরেন্দ্র মোদীর সাথে চা পানি পুরি এগুলা খাওয়ার জন্য। কি বুঝলেন? মানে বাংলাদেশের বাঙ্গুরা রিটায়ার্ড আর্মি অফিসার যারা আছে, জীবনে পাখি শিকার করে নাই, তারা যেভাবে ভারতকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ভারত আর নরেন্দ্র মোদীকে আর হিন্দুদেরকে, ঠিক তখন আরবরা চলে আসছে। এখন শুরু হয়েছে কার ডিপ্লোমেসি। আপনি দেখবেন প্রাইভেট কারের ভিতরে দেখবেন, তার ভিতরে ডিপ্লোমেসি। একটু শোনাই আপনাদের কি কি হয়েছে। যখন এরা ভারত না খেয়ে মরবে বলে বেড়াচ্ছে, তখন কি ঘটলো দেখেন। ভারতকে বাংলাদেশের কেউ কেউ না খিলিয়ে মারতে চায়। তাহলে শুনেন, আমি এখন আপনাদের যে পত্রিকাটা দেখাবো সেটা হচ্ছে অমর উজালা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন তো, অমর উজালা হিন্দি একটি দৈনিক, ভারতের বিখ্যাত দৈনিক। সেখানে শিরোনামটা দেখেন, তারা কিভাবে গলা ধরে বসে আছে। এই তো, ঠিক আছে, শুনেন কি লিখছে। ভারত ইউএই 6 साल में व्यापार 2 गुना करेंगे। রণনীতিক সমঝদারি, রণনীতি মানে যুদ্ধনীতি, সামরিক নীতি, রণনীতিক সমঝদারি হোগি মজবুত। এটা হচ্ছে শিরোনাম, এবং এটা তাদের দৈনিক পত্রিকার একটা বড় শিরোনাম আসছে এখানে। তারপর কি লিখছে দেখি, তাদের যেভাবে তারা জড়িয়ে ধরে আছে, মনে হয় তারা ছোট ভাই বড় ভাই, তারা বসে আছে এক জায়গায়। বুঝতে পারছেন? অনেকেই বলেছে মোচ কেটে ফেলতে, কেউ বলেছে মোচ রাখতে। যাই হোক, देखें এখন पीएम मोदी और राष्ट्रपति नाहियान के बीच वार्ता में सहमति। নয়া দিল্লি, অমর উজালা ব্যুরোতে তারা বলছে ভারত और संयुक्त अरब अमीरात यूएई মানে दुबई व्यापार और रक्षा संबंधों को बढ़ावा देने इवन परमाणु सहयोग बढ़ाते तथा तरलीकृत प्राकृतिक गैस एलएनजी सौदे को अंतिम रूप देने पर राजी हुए। भारत पहुंचे यूएई के राष्ट्रपति शेख मोहम्मद बिन जायद अल नाहियान और प्रधानमंत्री नरेंद्र मोदी के बीच हुई बातचीत के दौरान यह सहमति बनी। दिल्ली में सोमवार को प्रधानमंत्री आवास पर हुए वार्ता। আমি ভারতের হিন্দি পত্রিকা অমর উজালা থেকে পড়ে শোনাচ্ছি, প্রথম পাতা এটা আছে। राष्ट्रपति नाहियान 2032 तक द्विपक्षीय व्यापार को दोगुना कर 200 अरब डॉलर करने पर सहमति जताई। दोनों पक्षों को बीच द्विपक्षीय व्यापार 100 अरब डॉलर पार कर गया है। ये भी तय किया गया है एमएसएमई उद्योगों के निर्यात को पश्चिमी एशियाई, अफ्रीकी और यूरेशियाई क्षेत्रों में आसान बनाया जाएगा। दोनों देशों को बीच रणनीतिक रक्षा समझदारी के लिए भी फ्रेमवर्क के अंतिम रूप देने के लिए आशय पत्र पर हस्ताक्षर किए। কি বুঝলেন? রণনীতি বুঝছেন তো, মানে সামরিক চুক্তি। पीएम मोदी ने एक्स पर पोस्ट में लिखा कि मैं अपने भाई, কি বলছে, मैं अपने भाई राष्ट्रपति नाहियान का हवाई अड्डे पर स्वागत करने गया। उनकी यात्रा भारत और यूएई की मजबूत मित्रता के प्रति उनके नजरिया को
दर्शाती है। সবচেয়ে মজার বিষয়, যখন পাকিস্তানের যে জজবা, সন্ত্রাসী জজবা, সেগুলো নিয়ে কথা হয়, বাংলাদেশ যখন উৎফুল্ল হয়, তখন আমরা যখন কাশ্মীরের এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলি এবং পাকিস্তান সীমান্তে, ভারত পাকিস্তান সীমান্তে সন্ত্রাসীদের কথা বলি, এখানে আমরা তখন ভারতের দালাল বলা হয়। তাহলে একটু শুনেন কি বলছে। সীমা পর আতঙ্কবাদ কি নিন্দা। আবারও বলি, সীমা পর, এই যে সীমা পর আতঙ্কবাদ কি নিন্দা। এই যে পাকিস্তান ভারত সীমান্তে যে সন্ত্রাসবাদ, এর নিন্দা জানিয়েছে কে? দুবাই। কে? হিন্দু না, জামালপুরের শেখ ফরিদ না, বাংলাদেশের শেখ ফরিদ না, বাংলাদেশ আওয়ামী লীগ বলেছে, নাস্তিকেরা বলেছে, বামপন্থীরা, বামপন্থী তো বলবেই না, আমরা বলি নাই, আমিও বলি নাই। কে বলেছে? দুবাইয়ের রাষ্ট্রপতি, আবু ধাবির রাষ্ট্রপতি, ইউএই রাষ্ট্রপতি বলছে আতঙ্কবাদের নিন্দা জানাইছে। আবার মিশর কি বলেছে শোনেন, मिस्री ने कहा पीएम मोदी और राष्ट्रपति नाहियान ने सीमा पर आतंकवाद की निंदा की और कहा आतंकवाद के सभी कृत्यों को, अपराधियों, समर्थकों और फाइनेंसरों को न्याय के काठगड़े में लगा जाना चाहिए। ठीक है। दोनों नेताओं ने यमन, गाजा और ईरान की स्थिति पर भी चर्चा की है। আরো মজার বিষয় শুনেন, বাংলাদেশ যখন এদের না খাওয়া মারতে চায়, বাংলাদেশে কিছু নাবালক আছে, কচি কাঁচা আছে, আমার ভাবির পোলা, তারা এখন ভারতকে না খিলিয়ে মারতে চায়। তখন কি হচ্ছে শুনেন, 5 লাখ, এই দেখেন, এই যে 5, এই দেখেন, এই যে বুঝলেন তো, 5 लाख मेट्रिक टन एलएनजी की होगी आपूर्ति। दोनों देशों में सालाना 5 लाख प्रति बছর, सालाना माने प्रति बছর, दोनों देशों में सालाना 5 लाख मेट्रिक टन एलएनजी की आपूर्ति के लिए 10 साल का समझौता हुआ। 10 সালের চুক্তি, 10 বছরের চুক্তি হয়েছে, প্রতি বছর 5 লাখ মেট্রিক টন एलएनजी। हाँ हाँ, তারপর শুনুন, ये समझौता हिंदुस्तान पेट्रोलियम कॉर्पोरेशन और अबू धाबी की सरकारी तेल कंपनी गैस की एडीएनओसी गैस के बीच हुआ। এইবার শুনেন, এইবার আসি, এবার একটু শোনাইলাম, এবার একটু আরেকটু আলোচনা করি। এই খবরে কারা সবচেয়ে বেশি অখুশি হয়েছে জানেন? বলেন তো, কোন দেশ? সবার আগে অখুশি হয়েছে পাকিস্তান। তাদের বুক এখন ফেটে যাচ্ছে, দুঃখে ক্ষোভে কষ্টে বুক ফেটে যাচ্ছে। আর বাঙ্গুরা এখনো বুঝতেই পারে নাই কি করছে। যারা বুঝছে তাদের আবার আত্মা এরকম এরকম করছে, হায় হায়, এটা কি এলো। দেখেন তাদের সাথে কি কি চুক্তি হয়েছে, সামরিক চুক্তি হয়ে গেছে। পাকিস্তান সাথে যখন সৌদি আরবের চুক্তি হয়, আমি কি বলেছিলাম যে এই চুক্তি বহু কিছু ঘটাবে, বলেছিলাম কিনা? আমার চ্যানেলটা যদি না খেয়ে ফেলতো আপনাদের দেখাইতে পারতাম, এবং এখনো কিছু পাবেন এই ব্যাপার, হয়তো কোথাও পাবেন। আমার ফেসবুকে ভিডিও দিয়েছি, আমার ইউটিউব চ্যানেল ছিল, যখন চুক্তি করেছিল আমি তখনই বলেছিলাম পাকিস্তানের কপালে দুঃখ আছে, মুসলমানদের কপালে দুঃখ আছে, বলেছিলাম কিনা? এই চুক্তি যে কোথায় কোথায় নিয়ে যাবে, এটা সৌদি আরব নিজে বুঝতে পারে নাই। পাকিস্তান তো মনে করছে যে আর তো ভিখারিস্তান, কিছু পাইছি, দৌড় দিয়ে চলে গেছে। কিন্তু ভারত ধীরে ধীরে বহে মেঘনা, ভারত ধীরে ধীরে আগায়। অনেকেই তখন খুশি হয়ে গিয়েছিল। শুনেন, কোন চুক্তিতে খুব একটা কি কাজ হয়েছে? কোনো কাজ হয়েছে? হয় নাই, হবেও না। বরং এটা কি হয়েছে, ভারত এবার মিডল ইস্টে এন্ট্রি নিয়ে নিছে। এই সেই দুবাই, সেই আবুধাবি, সেই ইউএই, ইউনাইটেড আরব আমিরাত, কোনটা যেখানে পৃথিবীর প্রথম কোন মুসলিম, তাও আবার আরব, খাঁটি মুসলিম, বাঙ্গুদের মতো আধা মুসলিম না, পাঙ্গুদের মতো হাফ মুসলিম না। কারণ আরবদের কাছে বাঙ্গু আর পাঙ্গু, অর্থাৎ এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমান হচ্ছে হিন্দু মুসলমান। নিজেদের খুব বড় বড় ইমানদার মনে করেন না। আপনারা আম করে কাফের, মুরতাদ, নাস্তিক কত কিছু বলেন, আপনাদের মুসলমান মনে করে না। ওরা কি বলে জানেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান মুসলমান আধা মুসলমান। বড় জোর বলে হিন্দু মুসলমান, মুসলমান হিন্দু না, হিন্দু মুসলমান। বুঝতে পারছেন? মানে হিন্দু মুসলমান। পাকিস্তানের যেমন বাঙালিদের মনে করতে তারা মুসলমান না, কালা, ছোট লোক, কম জাত, এগুলো অবশ্য পাকিস্তানি বাঙ্গুরা এখন এটা ভুলে গেছে, ভুলে যায় না, ভুলে থাকতে চায়। পাকিস্তান যদি এদের পশ্চাৎ দিয়ে যদি কিছু ঢুকাও দেয়, তারপরে পাকিস্তান খুব ভালো। আর ভারত যদি চাউল ডাউল নুন তেল খাওয়ায়, তারপরেও ভারত খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। ঠিক আছে, যাই হোক, যেটা বলতেছিলাম, পাকিস্তান বুঝতেছে যে হাউ মেনি পেড়ি দেখেন হাউ মেনি রাইস হবে। তার সাথে সামরিক চুক্তি হয়েছে, প্রকাশ্য কিছু চুক্তি হয়েছে, গোপনের চুক্তি হয়েছে, ওগুলো তার বলবে না। দুবাইয়ের সাথে যে চুক্তিটা হয়েছে, সৌদি আরবের সাথে যখন পাকিস্তানের চুক্তি হয়, তখনই আমার ধারণা ছিল যে একটা কিছু ঘটবে। আমি ভেবেছিলাম তখনই যে হয় রাশিয়া ঢুকবে, না ভারত ঢুকবে। কারণ আমেরিকা তো আগেই ঢুকে আছে, হয় ভারত ঢুকবে না রাশিয়া।
কিন্তু এত তাড়াতাড়ি ঘটবে তা জানি না। সরাসরি তাদের সাথে সামরিক চুক্তি হয়েছে। সাথে, সাথে সেইখানে ৩.৫ কি ৩৫ লক্ষ, প্রায় ৩৫ লক্ষ ভারতীয় কিন্তু এই দুবাইয়ে চাকরি করে। বুঝতে পারছেন? ৩৫ লক্ষ দুবাইয়ের জনগণ কতটুকু জানেন তো? তার মধ্যে শুধু ৩৫ লক্ষ ভারতীয় লোক চাকরি-বাকরি করে। এবং সেখানে ১ম মন্দির স্থাপন করতে দেয়। দুবাই সরকার নিজের জমিতে, তাদের নিজের জমি, সরকারি জমি তাদের দিয়ে দেয়। এবং সেখানে একটা বিশাল মন্দির স্থাপন হয়েছে। এবং সেখানে তারা সশরীরে উপস্থিত ছিলেন। আমরা তো মন্দিরে গেলে কাফের হয়ে যাই। পূজা দেখতে গেলে আমরা কাফের হয়ে যাই। দুবাই সরকার সেখানে নিজেরা জায়গা দিয়ে মন্দির বানাতে দিয়েছে এবং সেই মন্দিরের উদ্বোধনকালে তারা সেখানে উপস্থিত ছিল। এই সেই দুবাই। এবার জায়েগা মজা। ঘটনা কি? সৌদি আরব চুক্তি করছে পাকিস্তানের সাথে। দুবাই চুক্তি করছে সামরিক চুক্তি কার সাথে? ভারতের সাথে। এমনকি ভারতের সৈন্য সেখানে এখন থাকবে। নিশ্চিত থাকেন। মধ্যপ্রাচ্যে ভারতের সৈন্যের এন্ট্রি ঘটে গেল। তাহলে কি হবে ঘটনা? এছাড়া সেখানে দুবাই একটা আন্তর্জাতিক আরেকটা মানে সিপোর্ট হবে। সেখানে ব্যবসা করবে ভারত। বাংলাদেশের জনগণ কইতেছে, পেঁয়াজ যদি আমরা না কিনি না, ভারত না খেয়ে মরে যাবে। মরে গেছে না? ভারত না খেয়ে মরে যাবে, হ্যাঁ? শুধু তাই না, ভারত আরো অদ্ভুত তথ্য দেয়। সৌদি আরবের বিনিয়োগ তো আইপিএল এর উপরেই আছে। এটা তো জানেন? $৫ বিলিয়ন এই আইপিএল এর উপরে বিনিয়োগ করে ভারত। সরি, সৌদি আরব। সেটা তো আছেই। বুঝতে পারছেন? এই যে হাজার, হাজার লাখো কোটি টাকা বিনিয়োগ করতেছে এখন দুবাই। সরাসরি বিনিয়োগ করবে। এবং এইখানে ভারতের সম্পূর্ণই লাভ। বাংলাদেশ যখন বলতেছে, হায়, হায় পেঁয়াজ না নিলে, কাঁচামরিচ না নিলে না খেয়ে মারা যাবে। ভারতের চাউল ছাড়া বাঙ্গুরা ভাত পাবা, পেটে ভাত যাবে, সেটার মধ্যে ঢুকবে কিছু, সেটা শুকে যাবে। সেটা মানে হচ্ছে পেট। জামালপুরের ভাষায় সেটা মানে পেট, অন্য কিছু মনে করেন না ভাই। সেটা মানে হচ্ছে পেট। সবচেয়ে মজার বিষয় যে বাংলাদেশ যখন বলতেছে যে আরে ভারত দখল করে ফেলবে, আর তখন দুবাই তার নিজের নিরাপত্তার জন্য ভারতের অস্ত্র কিনতেছে, ভারতের সামরিক পরামর্শ নিচ্ছে। আর বাঙ্গুরা বাংলাদেশের, বুঝতে পারছেন? বাংলাদেশে কটা রিটায়ার্ড আর্মি অফিসার আর আমার ভাবির পোলারা ভারত দখল করবে। এদের কারবার দেখে হাসুম না কান্দুম ভাই বুঝে উঠতে পারি না। বুঝতে পারি এই সমস্ত গন্ড মূর্খদের নিয়ে আর পারা গেল না। বুঝতে পারছেন? এদের না আছে কাণ্ডজ্ঞান, এরা নাকি আবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পড়ালেখা করেছে। আমার তো এখন অবিশ্বাস হয়, এরা কোন জায়গায় পড়ালেখা, এরা কি পড়ালেখা করে আসছে? এদের কাণ্ডজ্ঞান, লিঙ্গজ্ঞান তো নাই, কাণ্ডজ্ঞানও নাই। যদি থাকতো তাহলে তো এগুলো কথা বলতো না যে পারমাণবিক বোমা গিলে খেয়ে ফেলবে, ভারতের পারমাণবিক বোমা গিলে খেলবে। পাকিস্তানি মূর্খরা অন্তত বলে যে হামকো কুছ নেহি হোগা, হামারে পাস জজবা হে, কালেমা গো জজবা হে, হামারে পাস বহুত জজবা হে। জজবার বলছে যে পারমাণবিক বোমা কাজ হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফু দিবে, সেটা বন্ধ হয়ে যাবে। আর বাঙ্গমুভি, এটা পাঙ্গমুভমের কথা। তার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফু দিলেই পারমাণবিক বোমা কাজ করবে না। এটা পাকিস্তানি জজবা, পাকিস্তানি মূর্খদের কথা, পাকিস্তানি গভর্নরদের কথা, যেগুলো শুনলে খুদ পাকিস্তানিরাই আসে। আর বাঙ্গু গবেটেরা বলে পারমাণবিক বোমা গিলে খেয়ে ফেলবে। পাকিস্তানি মোল্লারা বলে, আর মোল্লারা এত বড় মূর্খ হয় মাদ্রাসায় পড়ে। আর বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে পড়ে এরকম মূর্খ হয় যে পাকিস্তানি পারমাণবিক বোমা, ভারতের পারমাণবিক বোমা গিলে খেয়ে ফেলবে। যাই হোক, গিলে খাবে না, দুবাইয়ে চলে গেছে। বুঝতে পারছো শোনারা? এই হচ্ছে ভারত। ভারতকে নিয়ে যে কেউ আবার ভারতকে নিয়ে যে সুদূর-বুদূর করো, এখন বুঝতে পারছো তো ভারত কি? দুবাইয়ের কাছে বাংলাদেশ কি? এই মিসকিনের দেশে ছাড়া তো আর কোনো মর্যাদা নাই আছে? বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে কি মর্যাদা ভারত এই দুবাইয়ের কাছে? দুবাইয়ের কাছে তো বাংলাদেশ আর পাকিস্তানের মিসকিন। দুবাই তো পাকিস্তানিদের ভিসাই বন্ধ করে দিতেছে এদের মিসকিনগিরি দেখে। আর সেই পাকিস্তানের আদর্শ বাংলাদেশের বাঙ্গুদের, জামাতিদের, হেফাজতিদের, আমার ভাবির পোলাদের, কাউয়া মৌয়া সৌয়া সোয়া হাদি ফাদি গাদিদের হলো আদর্শ হলো পাকিস্তান। আর আমিনুল মামিনুল ফাইনুল ৫০১ নম্বর মৌলবীর আদর্শ হলো আফগানিস্তান, যারা ৩ ভাগের ১ ভাগ না খেয়ে থাকে। আর ভারতের সাথে দোস্তি করে কারা? দুবাই। আর এর আগে সৌদি আরবের বাদশারা নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদীকে ওয়েলকাম জানিয়েছে, পত্রিকার খবরগুলো দেখে নিয়েন। ট্রাম্প থেকে শুরু করে ট্রাম্প থেকে শুরু করে সৌদি আরবের বাদশা কিভাবে তাদের ওয়েলকাম করছে একটু খোঁজ নিয়েন। একটু চোখ কান খুলে একটু পত্রিকা, একটু গুগলে সার্চ করলেই হবে, কষ্ট করে। এই ১-২ মিনিট সার্চ করলে পেয়ে যাবেন। তসবিরগুলো দেখতে পারবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ড্রাইভ করে নিয়ে যায় এই মিডল ইস্টে গিয়ে গোলামের মতো। আর নরেন্দ্র মোদীরে ড্রাইভ করে নিয়ে যায় জর্দানের বাদশা, তাদের পরিবার, রাজপরিবার। পার্থক্য এইখানেই। পাকিস্তান, ভারত, বাংলাদেশের পার্থক্য এখানেই। পার্থক্য এখানেই, বাংলাদেশের আদম ব্যাপারী ইউনূস যদি বিদেশে যায়, ওইখানে তারা একটা চাপরাশি ওয়েলকাম জানায় না। আর নরেন্দ্র মোদীর জন্য উড়ে এসে পড়ে
চিন্তা করে দেখেন, সাডেন, মানে কোনো প্রকার প্রটোকল মানে নেই, সোজা দুবাই থেকে উড়ে নরেন্দ্র মোদীর সাথে একটু চা খাবে, একটু চায় পিয়েঙ্গে চায়ওয়ালার সাথে, বুঝতে পারছেন? আপনার তো চায়ওয়ালা চালে, চায়ওয়ালার সাথে চা পান করার জন্য দুবাইয়ের আমির চলে আসছে, রাষ্ট্রপতি চলে আসছে, এবং ৩ প্রদেশের রাজ পরিবারের সদস্যরা চলে আসছে এই নরেন্দ্র মোদীর সাথে একটু পানিপুরি খাওয়া, একটু গপ্প-সপ্প করার জন্য, একটু হিন্দি মুভি দেখার জন্য, বুঝতে পারছেন? এই হলো ভারত। ওই ভারতের সাথে সুদূর-বুদূর, হ্যাঁ? ওই ভিখারিস্তান, পাকিস্তানরে নিয়ে তোমাদের বুক এত চওড়া হয়ে যায়, হ্যাঁ? ৭২ ইঞ্চি হয়ে যায় বুক, তাই না? ভিখারিস্তান। তাহলে ভারতের লোকদের জন্য কি হইতে আছে? ভারতের লোকদের জন্য এই হচ্ছে ভারত। এটা সেই ভারত। এই ভারত একদিন বিশ্ব রাজনীতির খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাবে না, হয়ে গেছে অলরেডি। এমনকি সৌদি আরব, দুবাইয়ের সাথে যে বিরোধ, আমি আপনাদের লিখে দিলাম, এই মুহূর্তে সৌদি আরব এবং দুবাইয়ের যে বিরোধ চলতেছে, এই বিরোধ এই নরেন্দ্র মোদী যদি পারে মিটাবে, আর কেউ পারবে না, ট্রাম্প পারবে না। অন্য জায়গায় ট্রাম্প মিটাইতে পারে, কিন্তু দুবাই আর সৌদি আরবের যে বিরোধ, এটা নরেন্দ্র মোদী ছাড়া কেউ মিটাইতে পারবে না। যদি মিটে, সেটা একমাত্র বিকল্প নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী ভারতের ইতিহাস হতে যাচ্ছে। এই ভারতের রাজনীতিতে ইন্দিরা গান্ধীর পরে প্রধানমন্ত্রী হিসেবে সেই ইতিহাস হয়ে গেছে অলরেডি, আরো ইতিহাস হয়ে যাবে। বিশ্ব রাজনীতিতে, কূটনীতিতে তিনি ইতিহাস হয়ে যাবেন। আর তোমরা বাঙ্গুরা ডেইলি ভারত দিল্লি দখল করতে চায়, আর বাঙ্গুরাও তো প্রতি সেকেন্ড, মিনিটে মিনিটে দিল্লি, কলকাতা 7 সিস্টার খাইতে চাও। ভারত বিশ্বগুরু হবে কিনা জানি না, কিন্তু বিশ্ব রাজনীতিতে তার ভূমিকা অনস্বীকার্য। তাকে অ্যাভয়েড করে কেউ, মানে ওই বাঙ্গুরা যেমন ভাতে মরবে, অন্যরা ভাতে মরবে না, কিন্তু কূটনীতিতে ভারতকে গুরুত্ব দিতেই হবে। আরেকটা ভবিষ্যৎবাণী কয়েকদিন আগে আপনাদের করেছিলাম, আমেরিকা কিন্তু ভারতের সবচেয়ে বড় বন্ধু হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আরেকটা করেছিলাম, আওয়ামী লীগের সাথেও কিন্তু আমেরিকার খুব সুসম্পর্ক হয়ে যাবে। তখন আবার বললেন না, মার্কিন সাম্রাজ্যবাদের ৫ তারিখে ৫ই আগস্টে ঘটিয়েছিল। আর আগেই তো বলেছি যে কোনো একদিন বলবেন আপনারা, যারা এই যে জুলাই সন্ত্রাসী আছে, তারা বলবে যে ৫ই আগস্ট ঘটিয়েছিল ভারত। এটা যেন বলেন, এটা আবার মনে করিয়ে দিলাম আরকি। আরেকটা কথা বলি, ওই যে ইন্ডেমনিটি দিয়েছেন না, জুলাই সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করা যাবে না। দয়া করে জুলাই সন্ত্রাসীদের একটা তালিকা করেন। আপনাদের নাকি জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধা, যারা এই জুলাইয়ের সন্ত্রাসীদের, জুলাইয়ের আন্দোলনকারীদের যোদ্ধা বলে, তারা আসলে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী। কোনো সন্দেহ নাই। কার সাথে কি তুলনা? কোথায় কোথায় হলো রাজরানী, আর কোথায় হলো চিত্ত মারানি, না? কার সাথে কি তুলনা করেন আপনারা? কোনো সন্দেহ নাই, যারা জুলাই যোদ্ধা বলে তারা অবশ্যই মুক্তিযুদ্ধের অবমাননা করে, মুক্তিযুদ্ধে তারা ট্রাস্ট করে না। অন্যের নাম ছিল না বিকল্প দেওয়ার? আপনি আন্দোলনকারী দিতেন, মুরত থাকলে বিপ্লবী বলতেন, মুক্তিযোদ্ধার সাথে তুলনা করেন? কার সাথে মুক্তিযুদ্ধ করছে? 36 দিনে, 36 দিনের মুক্তিযুদ্ধ, না? তো এই জুলাই সন্ত্রাসীদের একটা তালিকা আপনারা দেন, আপনারা তালিকা করেন কারা কারা, কাদের বিরুদ্ধে আমরা মামলা করতে পারি, একটু তালিকা দেন, আমাদের জন্য একটু সুবিধা হয়, যাতে পাবলিক পেটে ফাড়াতে গোয়ারি করতে পারে। শিরোনামটা কি দিয়েছি? যে দুবাইয়ের সাথে ভারতের দোস্তি, পাকিস্তানি পাঙ্গু আর বাংলাদেশের বাঙ্গুদের কান্না। আরো কাঁদবা, আরো কাঁদতে হবে। ভারতের ভাত ছাড়া পেটে কিছু ঢুকে না, আর ভারতের বিরোধিতা করো। ভারতের গুরুত্ব, কারণ যে যেমন সে তার গুরুত্ব বুঝে। ওই যে আমাদের আঞ্চলিকতা বলে না, যে মানি লোকের পরিস্থিতি বুঝবে। সাতগার যে মাতবর, সে না আরেক সাতগার মাতবরের মর্যাদা এবং ইজ্জত বুঝবে। ওই কামলা বুঝবে, ওই দিন মজুরা কামলা, মাস, আমাদের এলাকায় বছরে যে বছুরা কামলায়, বছুরা কামলা বুঝবে সাত গায়ের মাথা ভরে কি মূল্য, ওটা বুঝে আরেক মন্ডলে। তো ভারতের মর্যাদা বুঝে দুবাই, ভারতের মর্যাদা বুঝে সৌদি আরব, ভারতের মর্যাদা বুঝে আমেরিকা, ভারতের মর্যাদা বুঝে রাশিয়া, ভারতের মর্যাদা বুঝে ব্রিটেন। তার জন্য তারা দেখেন ভারতের মধ্যে দৌড়ায় আসে। একটু ১ বছরের হিসাব না, গত ৩ মাসের হিসাব দেখেন কারা কারা ভারতে আসছে, বা নরেন্দ্র মোদী কারা। আরো অতীতের কথা বাদে দিলাম। তো পাঙ্গু আর পাঙ্গুরা কাঁদতে থাকো। ভারতের এন্ট্রি মিডল ইস্টে, আরব রাষ্ট্রে, আরব খাঁটি মুসলমানদের জমিন। এখন বলবো কি, ওটা ইসলাম না, ওই আরবের ইসলাম না, সৌদি আরবের ইসলাম না, তোর মায়ের ভাতারের ইসলাম। ওই পাঙ্গুদের মায়ের ভাতার আর বাঙ্গুদের মায়ের ভাতারের ইসলাম, তাই না? আসসালামু আলাইকুম দর্শক, হঠাৎ করেই গণেশ উল্টে যাচ্ছে কিনা এই প্রশ্ন আমরা তুলেছি বেশ কতগুলো ঘটনার পরিপ্রেক্ষিতে। এই বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিদেশি শক্তির সহযোগিতায় এসেছিলেন এবং বিদেশি শক্তির সহযোগিতায় টিকিয়েছিলেন, এইটা সর্বজন বিদিত, সবাই এই কথা জানে যে আমেরিকা, ইংল্যান্ড, পশ্চিমা দেশগুলো মেইনলি, সেগুলো যদি
আশীর্বাদ না দিত, স্নেহ না দিত, বুদ্ধি না দিত, পয়সা না দিত, তাহলে ডক্টর ইউনূসের পক্ষে নিজেরও টেকা সম্ভব ছিল না, তারই উপদেষ্টা বাহিনীও টেকানো সম্ভব ছিল না। সেগুলো থেকে আবার এনসিপি প্রসব করে এনসিপির মাধ্যমে আরো কিছু মবকারীকে সমাজে রাজ করতে দেওয়ার, সাময়িক রাজ করতে দেওয়ার সাহস, হিম্মত কোনো কিছু হতো না। এবং এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের প্রগতিশীলতা এবং এগুলোর বিরুদ্ধে একটি উগ্রপন্থাকে এস্টাবলিশ করে দেওয়ার কিছুই তিনি করতে পারতেন না যদি পশ্চিমাদের হাতের পুতুল না হতেন। পশ্চিমারা ভাষায় আবার ডুবায়, পশ্চিমারা আফগানিস্তান বানিয়েছে, আফগানিস্তান ডুবিয়েছে, পশ্চিমারা পৃথিবীর বহু দেশের নজির আছে এরকম ডক্টর ইউনূস তৈরি করেছে, ডক্টর ইউনূসকে আবার জলেও ভাসিয়েছে। এবার ডক্টর ইউনূসের দুশ্চিন্তার কারণ কি খুব বেশি হয়ে উঠছে না মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা? দুশ্চিন্তার খুব বেশি কারণ হয়ে উঠছে না যুক্তরাজ্য বা ব্রিটেন, যাদেরকে তিনি টিউলিপকে দিয়ে খুব সাংঘাতিক হেনস্থা করেছেন? তার জন্য কি এখন ইউরোপীয় ইউনিয়নও কিছুটা দুশ্চিন্তার কারণ হয়ে পড়ছে যে একতরফা এই নির্বাচনের দিকে এই দেশগুলো আসলে শেষ পর্যন্ত কতটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিবে? আপনারা খুব খেয়াল করে দেখবেন যে ইউরোপীয় ইউনিয়ন এবং মেইনলি যুক্তরাজ্যের রিসেন্ট স্টেটমেন্ট এবং আমেরিকার স্টেটমেন্ট ডক্টর ইউনূসের কপালে কি একটু চিন্তার ভাঁজ ফেলেছে? খেয়াল করবেন দর্শকরা, বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন পা দেওয়ার সাথে সাথে আমরা বুঝছিলাম লক্ষণ কিন্তু ভালো না। ব্রেন্ট ক্রিস্টেনসনকে ডোনাল্ড ট্রাম্প কি মিশন নিয়ে পাঠিয়েছেন, বুঝে শুনেই পাঠিয়েছেন, এবং তিনি ওই বাইডেন প্রশাসনের পিটার হাস পাঠাননি। এই ব্রেন্ট ক্রিস্টেনসন তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। তারেক রহমানের সঙ্গে দেখা করে ইউএস এমবেসি তার ফেসবুক পেজে কি পোস্ট করেছে সেই পোস্টটা একটু খেয়াল করবেন আপনারা। যে পোস্টে তারা বলছে ইংরেজিতে যে আই মিট টুডে উইথ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান টু হিয়ার হিজ প্রেজেন্টেড পার্সপেক্টিভ on upcoming election. The United States looks forward to working with all Bangladeshi political parties to advance shared peace and prosperity. আসন্ন নির্বাচন সম্পর্কে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিভঙ্গি জানতে আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছি। যুক্তরাষ্ট্র শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যকে এগিয়ে নিতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী। ডক্টর ইউনূসের তালিকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, আমেরিকার তালিকায় কি নিষিদ্ধ ঘোষিত? আমেরিকা পলিটিক্যাল পার্টি বলতে একটা সুস্থ মাথার মানুষ যেরকম আওয়ামী লীগ সহ বুঝবে, আমেরিকান রাষ্ট্রদূত, নতুন রাষ্ট্রদূত তখন বলছেন যে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী। ডক্টর ইউনূসের জন্য এটা ঘুম হারাম হয়ে যাওয়ার কথা না? এরপর আসেন ইউরোপীয় ইউনিয়নও স্টেটমেন্ট দিচ্ছে, এবং ইউরোপীয় ইউনিয়নও কিন্তু বাংলাদেশে গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ, একদম তাদের ফেসবুক পেজেই বলছে যে দ্য ইউ মিট উইথ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান yesterday, Ambassador Miller and all 7 representatives, European heads of mission in passes a message of support of smooth election and the strengthening of EU-Bangladesh relations. মানে স্মুথ ইলেকশন বলতে তারা একটা খুব ভালো নির্বাচন চায়। সেই ভালো নির্বাচনের সংজ্ঞা কি আমি আপনি বুঝি, ডক্টর ইউনূস সাহেব বুঝেন না? নিশ্চয়ই বুঝেন। এবং এই ইউরোপীয় ইউনিয়নের এই ধরনের ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য, ইউরোপীয় ইউনিয়ন এই সরকারকে সবচেয়ে বেশি হেল্প করে আসছিল তাদের নির্বাচনের ব্যাপারে। সেই ইউরোপীয় ইউনিয়ন বলছে স্মুথ ইলেকশন চায়, আমেরিকা বলছে সব দলের সঙ্গে কাজ করতে চায়। আর এবার ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক, তার কথা না হয় আমি আপনাদেরকে নাই বললাম। সারা কুক তারেক রহমানের সঙ্গে দেখা করে তিনি আর ফেসবুকে পোস্ট দেননি, তিনি সেই করে রাত্রেবেলা উড়াল দিয়েছেন দিল্লির দিকে। এবং সেই দিল্লিতে তিনি কি করছেন আমি দিল্লির সাংবাদিকদের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দিল্লিতে তার গতিবিধি সম্পর্কে তিনি কোথায় কোথায় যান প্রশ্ন তুলেছে জুলকারনাইন শাহের সাংবাদিক, প্রবাসী সাংবাদিক, অনুসন্ধানী সাংবাদিক। তিনি জানতে চান যে দিল্লিতে ইলেকশনের অল্প কয়েকদিন আগে কেন সারা কুক গেছেন, ওখানে কি কাজটা। হ্যাঁ, অবশ্যই নিশ্চয়ই কোনো না কোনো বিশেষ মিশন নিয়ে সারা কুক দিল্লিতে গেছেন। দিল্লিতে কে থাকেন? বাংলাদেশকে আমরা কেন চিন্তা করবো? দিল্লিতে থাকেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, যিনি আগামী 23 তারিখ দিল্লিতে প্রথমবারের মতো ওপেন, যদিও ভার্চুয়ালি, কিন্তু প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করবেন। এইসব তথ্য ডক্টর ইউনূসের নলেজে আছে কি নাই খুব স্পষ্টভাবে থাকার কথা না? এবং এইসব তথ্য আসার পরে মুখে যতই তিনি সাবলীল ভঙ্গি নিয়ে রাখেন, কিন্তু প্র্যাকটিক্যালি কি
উনি আসলে খুব নিশ্চিন্ত? তাদের চোখে মুখে উপদেষ্টাদের কথাবার্তায় দেখতে পাচ্ছেন না যে ঘুম হারাম হয়ে গেছে, তাদের পেয়ারের গণভোটের হেরে যেতে পারে, হেরে যেতে বসেছে, এই জন্য একদম উঠে পড়ে লেগেছে। এখন সারা ওয়ার্ল্ডের যদি নিজেরা পর্যবেক্ষক না দিল, যদি চোখ থাকে বাংলাদেশের নির্বাচনে কি হচ্ছে, ডক্টর ইউনূস কি চাইলেই গণভোটে চোরাই করে হাঁ জিতাতে পারবেন? যা ছাড়া তার কোনো পথ নাই এই বাংলাদেশে হাঁকে জিতিয়ে আনার। ফলে আমরা বলছি যে এই 3 দেশের ছোটাছুটিতে ডক্টর ইউনূস কি একটু টেনশনে পড়ে গেছেন।